আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দুপুর আমরা চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলা কী কী রান্না করছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। এই যে আমি কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে কচুর একটা রেসিপি করব। এটা হচ্ছে আমাদের বরিশালের মানুষ খায় না, কিন্তু এখানে এসে আমি শিখেছি তো একটু করি। আর এই যে বাজে এখন বেলা 12:30, এখন চা খাচ্ছি। আপনারা বলতে পারেন যে এখন হচ্ছে কোন সময়ের চা খাওয়া, তবে আমার 1.5-2 জনার চা না খেলে কিন্তু হয়ই না। আমি আজকে পুঁই শাক রান্না করব ইলিশ মাছ দিয়ে, আর সাথে ডাঁটাও দিব। এজন্য ডাঁটা আর আলু, ডাঁটার মধ্যে আলু কেটে নিয়েছি। এই পাশে পুঁই শাক আছে। এখন পুঁই শাকগুলোকেও, এই যে ডাঁটার মধ্যে আলুগুলো কেটে রাখা হয়ে গেছে, এখন পুঁই শাকগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। এটা কেটে নিলে হবে কি, মানে ভালোভাবে রান্না করার সময় খেতেও ভালো লাগবে। আর বড় বড় থাকলে ওইটা এতটাও খেতে ভালো লাগে না। এ পর্যায়ে আমি মুঠি মুঠি করে আমি সবগুলো পুঁই শাককে কেটে নিয়েছি। এক একটা শাক মুঠি করে নিয়ে 2টা অথবা 3টা কাটা দিলেই এনাফ। আর আমাদের গাছের পুঁই শাক, এটা কিন্তু মানে যখন কষায় মাছ দিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু এটা কষানোর সাথে সাথেই নরম হয়ে যায়। গাছের পুঁই শাক আমি একদিন আপনাদের সঙ্গে গাছটা শেয়ার করব। মাশাআল্লাহ, গাছের পুঁই শাক তো খেতেও যেমন টেস্ট, একদম সার ছাড়া বেড়ে উঠেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর এখানে যে একটা ছোট একটা ইলিশ মাছ, আসলে ইলিশ মাছ কিন্তু অল্প একটু দিয়েও যদি অনেকখানি তরকারি রান্না করা হয় তাও কিন্তু অনেক টেস্ট পাওয়া যায়। এই যে পুঁই শাকটা দেখে নিয়েছেন। আর এখানে ওই কচুটা আমি যে সিদ্ধ করেছি দিয়ে ওইখানে বসে আমি কাটাকাটি করেছি, আমার কচুটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা থেকে পানি ঝরিয়ে নিলাম আমি। তারপরে এখন কচুটা ওই পাশে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে পুঁই শাকটা বসাবো, এই জন্য কড়াইটা দিয়ে দিয়েছি চুলায়। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমরা সরিষার তেল রান্নায় ব্যবহার করি। সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়। আবার অনেকের কাছ থেকে নাকি গন্ধও আসে, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। এই যে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তারপরে ইলিশ মাছ যেহেতু আমি এখানে দিচ্ছি, সেজন্য আদা আর পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি। তারপর এটা ভালোভাবে কষাতে হবে, এজন্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদ দিলাম, তারপরে একটু কষিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো রকম গুঁড়ামরিচ ব্যবহার করব না রান্নায়, সেই জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপরে পুঁই শাকের ডাঁটা, আলু, তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তারপরে এর ভিতরে শাক দিব। আর এপাশে আমি আরেক চুলায় তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটার পাশে গরম হচ্ছে, আর এদিকে আমি মাছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই তো এই পাশে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়। তারপরে আমি সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে একদম হালকা বাদামি কালার করে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর রান্নাঘর প্রচুর গরম, যার কারণে আমি রান্নাঘরে আসলে খুব শর্টকাটে করার চেষ্টা করি। তাই এই পাশে 2 চুলায় দিয়ে দিলাম, আর ওইখানে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে আমার কচু ভাজায় কিন্তু অলরেডি হালকা বাদামি কালার আসা শুরু করে দিয়েছে। ওটা এখনও আর একটু ভাজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ডাটাটা কিন্তু অলরেডি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। তারপরে ওটাকে ঢেকে দিয়েছি। আর এই যে কচু ভাজাটা হয়ে গেছে, সেজন্য ওটাকে নামিয়ে নিয়েছি।
এখন এখানে যেহেতু আমি অনেকটা তেল দিয়ে ভেজেছিলাম, ওই তেলগুলো আমি আবার যখন ওটাকে রান্না করব বাকি তেলগুলো আমি কড়াইতে ঢেলে দেব। এই যে কড়াইতে আমি বাকিটা তেল ঢেলে দিয়েছি। তারপর এখানে যে নারকেল বাটা দিয়ে দিয়েছি, তারপরে জিরা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো বাটা দিয়ে দিলাম। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে। এই যে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিব, তারপরে অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিব। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ঝোলটা আমি কষানোর জন্য যে পরিমাণ ঝোলটা দিয়েছি সেটাকে একটু টানিয়ে নিতে হবে। এই যে এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এখন এখানে ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিতে হবে। এই যে আমার এখানে ডাটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেজন্য এখানে আমি পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে রাখবো। আর এই তো আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে কচুটা দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। তারপরে মাছ ভাজার জন্য চুলায় তাওয়াটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে ভেজে দেব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি চুলায় মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটাকে ভাজতে হবে। আর এই পাশ দিয়ে আমি পুঁই শাকটাকে একটু নেড়ে দিলাম। আর ওই আরেকটা চুলায় আমার মাছ ভাজা হচ্ছে। এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন ইলিশটা কিন্তু ছোটো হলো, এর থেকে অনেকটা তেল বেরিয়েছে। ভাতটা ওই পাশে বলক উঠে গেছে। শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না, সেজন্য শাকের উপরই মাছটা দিয়ে দিয়েছি। তারপর আমার এটা কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে, আমি শাকের উপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা খুব ভালোভাবে হচ্ছে। আর এই পাশে আমার কচুটাও কিন্তু ভালো করে হয়ে যাচ্ছে। যেটাকে ভালো করে নেড়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম মাখা মাখা হবে, বেশি পরিমাণ ঝোলও থাকবে না। সেজন্য আমি যে কষানোর পরে এখন আমার যেইটুকু পরিমাণ পানি লাগে আমি সেইটুকু পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সিঙ্কে অনেকগুলো থালাবাটি হয়েছে। এই যে দেখেন আজকে সকাল থেকে এত পরিমাণে বিজি ছিলাম, যার কারণে আমি থালাবাটিগুলো ধুতে পারি নাই। এই জন্য এখন একে একে থালাবাটিগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু একটা তরকারি হয়ে গেছে, আরও একটা তরকারি হচ্ছে। আর এপাশে আমি থালাবাটিগুলোকে ভালোভাবে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার কচুর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর ওই পাশে কিন্তু মাছটা হয়ে গেছে, আমি একটু চুলা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা, হ্যাঁ এই যে এটা হয়ে যাবে, বন্ধ করে দিতে হবে এখন। একদম কিন্তু পারফেক্ট হয়েছে, কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে। এই যে বন্ধ করে দিলাম, দেখেন অনেক সুন্দর এসেছে কালার। আর এই যে আমার কচুটাও কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্টভাবে আমার কচুটা হয়ে যাচ্ছে। ওই পাশে কিন্তু শাকটাও হয়ে গেছে। এখন এখানে আমি জিরার গুঁড়ো দেবো, ভেজে রাখা জিরার গুঁড়িটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে থালাবাটি ধোয়া শেষে এই যে প্রতিবার থালাবাটি ধোয়া হচ্ছে, এটাকে ভালো করে পরিষ্কার করে নিলে একদম কিন্তু অনেকটা ভালো লাগে, আর কোনো প্রকারের নোংরা থাকে না। যেটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার নিচের হাউসটাকেও পরিষ্কার করে নিতে হবে। এখানে আমরা থালাবাটি ধুই, আর নিচে যে হাউসটা আছে মানে একটা ট্যাপ, ওইখানে আমরা শাক সবজি ধুই। এই যে এখানে কিছুটা ময়লা পড়েছে, শাক ধুয়েছিলাম এর আগে।
সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।